সকলকে স্বাগতম আজকের এই নতুন ভিডিওতে। ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হলো অক্সিলারি ভার্ব, যাকে আমরা হেল্পিং ভার্ব বলে থাকি। তো আজকে আমরা শিখতে চলেছি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বটা আসলে কি এবং এর প্রত্যেকটি ভাগ আলাদা আলাদাভাবে ডিসকাস করব। তো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটা কেন, অক্সিলারি ভার্বকে হেল্পিং ভার্ব কেন বলা হয়, এটা কারণ হলো যে অক্সিলারি ভার্ব কি মেইন ভার্বকে সাহায্য করে বা মেইন ভার্বের কাজটার সঠিক সময় বা কোন টেন্সে আছে বা কখন ঘটছে এটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে কি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব ব্যবহার করা হয়। তো প্রথমে আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হলো অক্সিলারি ভার্ব কি বা কেন এটাকে অক্সিলারি ভার্ব বলা হয়। হলো অক্সিলারি ভার্বের অর্থ হলো সেই ভার্ব যা মেইন ভার্বকে সাহায্য করে, বা সেন্টেন্স বা টেন্স অথবা কোশ্চেন, এগুলো কি নেগেটিভ ফর্ম কি পজিটিভ ফর্ম এটা বুঝতে কি আমাদের সাহায্য করে। তো এখানে আমরা প্রথমে একটি সেন্টেন্স দেখব, সেটা হলো আই এম রিডিং এ বুক। আই এম রিডিং এ বুক, এখানে ভার্বের অংশ কোনটা? রিড হলো মূল ভার্ব, এখানে রিডিং কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এখানে কাজটা কন্টিনিউয়াস টেন্সে আছে নাকি পারফেক্ট টেন্সে আছে নাকি প্রেজেন্ট টেন্সে আছে নাকি ইনডিফিনাইটে আছে, এটা আমরা কিভাবে বুঝবো? এইটা বুঝতে আমাদেরকে সাহায্য করবে কোনটা? এই অক্সিলারি ভার্ব। যখনই আমরা রিড এর আগে অক্সিলারি ভার্ব হিসেবে এম ব্যবহার করব, তখন অবশ্যই কি ভার্বের সাথে আইএনজি হবে। তখন কি আমরা সহজেই বুঝতে পারবো যে এটা কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এখন যদি সরাসরি দেই যে আই রিড এ বুক, আমি একটি বই পড়ি, এখানে রিড সরাসরি কি মূল ভার্ব, এখানে কোনো কি অক্সিলারি ভার্ব নেই। তবে এর ভিতরেও একটি কি লুকায়িত অক্সিলারি ভার্ব থাকে, সেটা কি ডু। এখন ডু হলো কি ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে কি ব্যাকগ্রাউন্ডে ডু অক্সিলারি হিসেবে কাজ করে। যখন আমরা নেগেটিভ অথবা ইন্ট্রোগেটিভ করতে যাই, তখন এই ডু, ডিড, ডান, এইগুলো কি আমরা সরাসরি ভিজিবল অবস্থায় দেখতে পাই। কিন্তু যখন এটা একটা সিম্পল সেন্টেন্সে একটা থাকে, পজিটিভ একটা সেন্টেন্সে থাকে, তখন কি এটা সহজে বোঝা যায় না বা এটা কি লুকিয়ে থাকে। তো আমরা মেইনলি দেখব কি আসলে অক্সিলারি ভার্বটা কোনগুলো এবং কি কি সেটা আগে খেয়াল করব। তো অক্সিলারি ভার্বের দুইটা পার্ট আছে, সেটা হলো কি প্রাইমারি অক্সিলারি এবং কি মডাল অক্সিলারি। একটা কি প্রাথমিক কি অক্সিলারি ভার্ব। প্রাথমিক অক্সিলারি ভার্ব বা প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলো, মানে জেনারেল অবস্থায় বা প্রাথমিক অবস্থায় যে অক্সিলারি ভার্বগুলো ইউজ হয় সেগুলো কি কি? তো এখানে আছে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। তো এটাকে প্রাইমারি অক্সিলারিকে তিনটা আলাদা ছোট ছোট পার্টে বিভক্ত করা হয়েছে বোঝার সুবিধার্থে। সেটা হলো প্রথমে আসছে কি বি ভার্ব। বি ভার্ব কোনগুলো? অক্সিলারি প্রাইমারি অক্সিলারির বি ভার্ব হলো যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং কি বি, বিন, বিং, এগুলো কি প্রাইমারি অক্সিলারির বি ভার্ব। আর একটা কি টু হ্যাভ ভার্ব বা হ্যাভ ভার্ব যেটাকে বলি। হ্যাভ ভার্ব হলো কি হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এই তিনটা হলো কি টু হ্যাভ ভার্ব বা অক্সিলারি ভার্বের কি প্রাইমারি অক্সিলারি ভার্বের হ্যাভ ভার্ব। আরেকটা হলো কি ডু। ডু ভার্ব কোনগুলো? ডু, ডিড এবং ডান, এই তিনটা হলো কি ডু ভার্ব। তো আমরা প্রথমে যদি প্রাইমারি অক্সিলারি যদি টোটালটা আমরা ডিসকাস করি বা টোটালটা একবারে বলি, তাহলে কেমন হবে? এম, ইজ, আর, এইটা কি প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট
কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। প্রেজেন্ট ইনডিফিনাইটে অনেক সময় ব্যবহার করা হয়, মূল ভার্ব হিসেবে বসে তখন। তারপরে হলো কি অজয়ার। অজয়ার কি পাস্ট টেন্সকে নির্দেশ করে। এবং তারপরে কি বি, বিং, বিন এগুলো কি উইল বি, শ্যাল বি এগুলোর পরে কি এই বি গুলো পরবর্তীতে যুক্ত হয়। এগুলো কি মিডিলে দুইটা ভার্বের মাঝখানে, অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে এই তিনটা বিশেষ করে কাজ করে, বি, বিং, বিন এই তিনটা। আর হ্যাভ এবং হ্যাজ এই দুইটা কি, হ্যাভ হ্যাজ এই দুইটা পারফেক্ট টেন্সের উদাহরণ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং যখন হ্যাড বোঝাবে, হ্যাড বলবে, এবং হ্যাডটা কি, হ্যাড হলো পাস্ট পারফেক্ট টেন্সের কে নির্দেশ করে বা পাস্ট পারফেক্ট টেন্সকে আমাদেরকে সহজে চিনতে সাহায্য করে। আর একটা হলো কি ডু, ডিড, ডান বা ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড বলা হয়। এই ডু, ডাজ, ডিড এই তিনটার কাজ কি, ডু এবং ডাজ প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে, এবং ডিড কোনটাকে নির্দেশ করে, পাস্ট টেন্সকে, পাস্ট ইনডিফিনাইট। আর প্রেজেন্ট ইনডিফিনাইটে কি ডু এবং ডাজ সরাসরি নির্দেশ করে। এবার হলো এটা একটা প্র্যাকটিসে যাই, যেরকম টু বি ভার্বের এবং মেন ভার্বের পরপর কিভাবে বসে। আই অ্যাম প্লেইং ফুটবল, আই এর পরে সাবজেক্টের পরে অ্যাম বসেছে অক্সিলারি ভার্ব, তারপরে কি বসেছে ভার্বের সাথে আইএনজি, যেটাকে আমরা কি সহজেই বুঝতে পারছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তারপরে একটা দেখি, শি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করেছে। তো এখানে হ্যাভ হ্যাজ দ্বারা আমরা কি বুঝতে পারছি, যে এখানে হ্যাজ দ্বারা কি বুঝতে পারছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। আর একটা হলো দে ডিড নট কাম। তো আমি আগেই বলেছি যে ডু, ডাজ, ডিড এগুলো কখন বসে, যখন নেগেটিভ সেন্টেন্স প্রকাশ করে তখন আমরা এই ডু, ডাজ অথবা ডিড এই তিনটাকে ভিজিবল অবস্থায় দেখতে পাই। তো এবার আসছে মডাল অক্সিলারি ভার্ব। তো মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? মডাল অক্সিলারি ভার্ব মূলত পসিবিলিটি মানে সম্ভাবনা, তারপরে নেসেসিটি দরকার, তারপরে পারমিশন অনুমতি, অ্যাবিলিটি সক্ষমতা, এবং কি অ্যাডভাইস উপদেশ, এবং ইত্যাদি বিভিন্ন ধরনের কি সেন্টেন্সকে সহজে বুঝতে সাহায্য করে। যেমন এখানে আমরা কমন মডাল ভার্ব কোনগুলো সেটা আগে দেখে নিই। ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ওট টু, ইউজ টু এগুলো কি কমন মডাল ভার্ব বা কমন মডাল অক্সিলারি ভার্ব। তো এখানে আমরা প্রথমে দিলাম যে একটা সেন্টেন্স দেখি, সেটা হলো আই ক্যান সুইম, আমি পারি, ক্যান মানে কি পারা, এবং সুইম মানে কি সাঁতার কাটা। তো আমি পারি সাঁতার কাটতে, এখানে আমরা ক্যানের পরে কোনো কিছু করতে, খেতে এমনটি বোঝালে তার আগে ভার্বের আগে টু বসে, কিন্তু যখন মডাল অক্সিলারি ভার্ব সরাসরি বসে, কিন্তু মডাল অক্সিলারি ভার্বের পরে এই টু আনার কোনো প্রয়োজন পড়ে না, সরাসরি ভার্ব দিলেই কি সেটা বোঝা যায় যে আই ক্যান সুইম, তার মানে কি আমি পারি সাঁতার কাটতে, আই ক্যান টু সুইম না, এখানে টু আনার কোনো মডালে টু আনার কোনো প্রয়োজন পড়ে না। তো আরেকটা জিনিস দেখি, ইউ শুড স্টাডি, এটা কি অ্যাডভাইস বা উপদেশ, তোমার পড়া উচিত, এটা কি উপদেশ দিচ্ছে, উপদেশ হিসেবে কি শুড ব্যবহার করা হয়েছে, মডাল অক্সিলারি ব্যবহার করা হয়েছে। তো আরেকটা দেখি, শি মে কাম টুমরো, তার কালকে আসা উচিত, পসিবিলিটি, কালকে কি সে আসতেও পারে, সে কালকে কি আসতে পারে, বা সে কাজটা কিন্তু কি এখনো সম্পন্ন হয়নি, কালকের কথা বলছে, ভবিষ্যতের কথা বলছে। আর একটা জিনিস দেখি, দে মাস্ট ওবে দ্য রুলস, এটা কি নেসেসিটি বা দরকার বোঝাচ্ছে, তাদের এই কাজটা করা উচিত, সেই কাজটা করা উচিত। দে মাস্ট ওবে দ্য রুলস, তাদের কি রুলগুলো বা নিয়মগুলো মেনে চলা উচিত, এটা কি কি বলছে নেসেসিটি বা দরকার।
এখানে মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় কি ভার্বের বেস ফর্ম বা V1 বসে। যেমন আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান টু গো না দিয়ে আমরা এখানে কি দিচ্ছি, আই ক্যান গো। তো এখানে একটা ডিফারেন্স দেখি মেন ভার্ব এবং অক্সিলারি ভার্বের ভিতরে, সেটা হলো আই হ্যাভ এ কার। আই এর পরে সরাসরি হ্যাভ এবং এ কার আর্টিকেল এবং কি কার নাউন। তাহলে কি এখানে কি মেন ভার্ব কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। অতএব এখানে এই যে অক্সিলারি ভার্ব হ্যাভ, এটাই কি মেন ভার্ব হিসেবে কাজ করছে এই সেন্টেন্সে। আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। আছে, ঠিক আছে, আছে থাকে, এগুলো কি সরাসরি সাবজেক্ট মেন ভার্ব হিসেবে কাজ করতেছে নিজেই। হ্যাভ নিজেই কি এখানে মেন ভার্ব, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। এখন যদি আমরা হ্যাভটা অক্সিলারি হিসেবে ব্যবহার করি, যেমন আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজটি শেষ করেছি। তাহলে আই হ্যাভ ফিনিশড, হ্যাভ এর পরে কি বসছে, ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, আই হ্যাভ ফিনিশড। এখানে কি ফিনিশ কিন্তু মেন ভার্ব, কাজটা ফিনিশ মানে কি শেষ করা, এটা কি শেষ করা, এটা হলো মেন ভার্ব। আর সেটা কোন টেন্সে বা কোন কালে ঘটছে, এই ফিনিশ বা শেষ করার কাজ, এটা কখন হচ্ছে, এটার কালকে বা টেন্সকে সরাসরি বুঝতে সাহায্য করবে কোনটা, সেটা হলো হ্যাভ বা অক্সিলারি ভার্ব। তাহলে কি অক্সিলারি ভার্ব সবসময় কি আমাদের টেন্স চিনতে সাহায্য করে। তো এখানে আমরা হ্যাভ প্লাস V3 দেখে আমরা সহজেই বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। তো এখানে আরেকটা জিনিস দেখি, যে যদি ভার্বের পরে আরেকটা ভার্ব থাকে, তাহলে প্রথম ভার্বটা কি অক্সিলারি ভার্ব হয় এবং কি পরের ভার্বটা মেইন ভার্ব। যেমন আই অ্যাম রিডিং, আমি পড়িতেছি। তাহলে ভার্ব কি অ্যাম ও ভার্ব, রিডিং ও ভার্ব। তাহলে এখানে কি মেন ভার্ব কোনটা আর অক্সিলারি ভার্ব কোনটা, এমন যদি হয় তাহলে কি প্রথমটা কি অক্সিলারি ভার্ব, অ্যামটা কি এখানে অক্সিলারি ভার্ব এবং রিডিংটা মেইন ভার্ব। তারপরে আই হ্যাভ ডান, আমি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান। তাহলে হ্যাভ এর পরে হ্যাভ ও ভার্ব, ডান ও ভার্ব। তাহলে হ্যাভ কি, হ্যাভ হলো অক্সিলারি ভার্ব এবং ডান হলো মেইন ভার্ব। তারপরে দেখি আই উইল গো, মডেল অক্সিলারি, এখানে উইল কি মডেল অক্সিলারির ভিতরে। তো আই উইল গো, আমি যাব। তাহলে গো কি এখানে মেইন ভার্ব আর উইল কি অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব। তো এখানে সরাসরি টেন্স চিনতে অক্সিলারি ভার্ব কিভাবে বেশি দরকার, আমাদের বেশিরভাগ সময় টেন্স চেনার সময় এই অক্সিলারি ভার্বটা বেশি কাজে লাগে, বা আমরা দেখলে বুঝতে পারি যে এটা এই টেন্সের উদাহরণ বা এইটা হবে। তো প্রথমে দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি দেখবো আমরা, এম, ইজ, আর, এই তিনটা কি অবশ্যই থাকবে এবং ভার্বের সাথে আইএনজি, যেহেতু কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি থাকবে অবশ্যই। তারপরে দেখি পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে কি থাকবে, শুধুমাত্র ওয়াজ ওয়্যার এবং ভার্বের সাথে আইএনজি। তাহলে কি ওয়াজ ওয়্যার দেখে আমরা বুঝবো এটা পাস্ট, আর ভার্বের সাথে আইএনজি দেখে বুঝবো কন্টিনিউয়াস। তারপরে দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো পারফেক্ট বলতেই আমরা কি হ্যাভ, হ্যাজ, হ্যাড বুঝবো, এবং প্রেজেন্ট বললে কি হ্যাভ এবং হ্যাজ থাকবে। হ্যাভ হ্যাজ দ্বারা কি দেবো, হ্যাভ হ্যাজ প্লাস V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরকম থাকলে আমরা কি বুঝবো, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। আর যখনই দেখবো যে হ্যাড আছে, হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর আছে বা পাস্ট পার্টিসিপল আছে, তখন আমরা কি বুঝবো, সেটা হ্যাড থাকলেই কি বলেছি, হ্যাড থাকলেই পাস্ট পারফেক্ট। হ্যাড মানে কি অবশ্যই পাস্ট, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড এর যে কোনো এক, এটা তিনটাই কি অবশ্যই সবসময় পারফেক্ট টেন্সের জন্য কাজ করে বা পারফেক্ট টেন্স চিনতে সাহায্য করে। তারপরে দেখি ফিউচার টেন্স কিভাবে চিনব। ফিউচার টেন্সে মডেল অক্সিলারি ভার্ব বেশি ব্যবহার হয়, সেটা হলো শ্যাল অথবা উইল।
যখনই আমরা শ্যাল উইল প্লাস ভার্বের 3 নম্বর দেখব বা ভার্বের 1 নম্বর দেখব, তখন কি সেটা ফিউচার টেন্সের উদাহরণ আমরা বুঝবো, যে ফিউচার ইনডিফিনাইট টেন্স। অথবা শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এগুলো দেখলেও কি সেটা ফিউচার কি পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে ফিউচার পারফেক্ট কি শ্যালের পরে হ্যাভ, উইলের পরে হ্যাভ প্লাস ভি থ্রি হবে। পারফেক্ট মানে কি হ্যাভ হ্যাজ অবশ্যই আসবে। আর কন্টিনিউয়াস থাকলে কি ভার্বের সাথে আইএনজি বসবে। তো এখানে আরেকটা জিনিস, যে কোনো প্রশ্নবোধক সেন্টেন্স বা প্রশ্ন করতে কোনটা ব্যবহার হয়। যেমন যদি আই গো টু স্কুল এমনটি থাকে, কোনো অক্সিলারি ভার্ব থাকে না, তখন কি আই উইল গো টু স্কুল। এখানে গো এর ভিতরে কি আছে, গো এর ব্যাকগ্রাউন্ডে কি আছে, গো এর ব্যাকগ্রাউন্ডে কি আছে, ডু। কারণ গো মানে কি প্রেজেন্ট, আর ওয়েন্ট মানে পাস্ট, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কি গো ওয়েন্ট গান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আই গো টু স্কুল, তাহলে এখানে গো কি ভার্বের 1 নম্বর ফর্ম, তার মানে এর ভিতরে কি আছে, ডু আছে। ঠিক আছে, তার মানে এখানে আমরা প্রশ্ন করতে গেলে কি করব, ডু আই গো টু স্কুল, আমার কি আমি কি স্কুলে যাব, আমি কি স্কুলে যাই, এমনটি বোঝাবে। তার মানে কি ডু প্রথমে নিয়ে আসার কারণে এটা কি প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি হয়ে গেছে। তারপরে আরেকটা দিই, শি ইজ গোয়িং টু স্কুল, বা শি ইজ গোয়িং, সে যাচ্ছে। তাহলে এখানে কি দেব, ইজটা অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব যদি আমি সরাসরি পূর্বে নিয়ে আসি, সাবজেক্টের পূর্বে নিয়ে আসি, তাহলে কি এটা প্রশ্নবোধক হয়ে যায়। কিভাবে, যেমন ইজ শি কামিং, সে কি আসছে, সে কি যাচ্ছে বা সে কি আসছে, শি ইজ গোয়িং, শি ইজ কামিং। তার মানে কি ইজ শি গোয়িং, সে কি যাচ্ছে, এটা কি প্রশ্নবোধক ভাবে প্রকাশ করছে। আর একটা হলো হ্যাভ, হ্যাভ দিয়ে একটা দেখাই, দে হ্যাভ গান, গো ওয়েন্ট গান, হ্যাভ এর পরে কি ভি থ্রি। তাহলে যখন হ্যাভটা আমরা পূর্বে নিয়ে আসবো, সাবজেক্টের পূর্বে হ্যাভ নিয়ে আসবো, তখন কি হবে, হ্যাভ দে গোয়িং, হ্যাভ দে গান, এখানে গোয়িং একটা ভুল হয়ে গেছে, যে হ্যাভ দে গান, তাহলে কি তারা কি গেছে, তারা কি গেছে। আমরা কি জিজ্ঞাসা করছি যে তারা কি এসেছে বা তারা কি গেছে, এটা আমরা প্রশ্নবোধক। আমরা প্রথমে বললাম যে দে হ্যাভ গান, তারা চলে গেছে বা তারা গেছে, কিন্তু যখন আমরা হ্যাভটা পূর্বে নিয়ে আসি, তাহলে কি এটা প্রশ্নবোধক তৈরি হয়ে যাচ্ছে, যে তারা কি গেছে, তারা গিয়েছে কি না, সেটা আমাদের কাছে কি প্রশ্নবোধক আকারে তৈরি হয়ে গেল, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে নিয়ে আসার কারণে। আর আরেকটা জিনিস, যখন নেগেটিভ সেন্টেন্স আমরা তৈরি করব, পজিটিভ থেকে নেগেটিভ তৈরি করব, তখন কি অক্সিলারি ভার্বের পরে নট যুক্ত হবে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে কি ডু ডাজ ডিড, এটা কি আমরা ভার্বের ফর্ম দেখে বুঝবো, যে ভার্বের ভি ওয়ান থাকলে যদি গো থাকে তাহলে দেব ডু, আর যদি গোস থাকে ভার্বের সাথে ইএস থাকে তাহলে দেব কি ডাজ, আর যদি গো ওয়েন্ট গান ভার্বের 3 নম্বর, ভার্বের 2 নম্বর থাকে তাহলে কি দেব, 2 নম্বর বা 3 নম্বর থাকে তাহলে আমরা কি দেব ডিড। তো এখানে একটা সেন্টেন্স দেখি, আই অ্যাম নট রেডি, তাহলে কি অক্সিলারি ভার্বের পরে নট এর অবস্থান। আর তারপর দেখি শি ডাজ নট প্লে, শি ডাজ নট প্লে, অক্সিলারি ভার্ব এখানে নেই, এই কারণে কি ডাজটা পূর্বে নিয়ে এসেছি প্লে এখানে, তার মানে শি এর পরে কি হবে প্লেস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে এস বা ইএস হয়। এই কারণে যখনই শি দেব, হি অথবা শি দেব, তখনই কি তারপরে যদি নট যুক্ত করতে হয় এবং যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে কি ডু অথবা এই ডাজ নিয়ে আসবো, অবশ্যই ডাজ তো অবশ্যই থাকবে।
কারণ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে পরে সবসময় কি ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তাই এখানে কি দেবো, শি ডাজ নট প্লে। আরেকটা দেখবো, দে উইল নট কাম বা দে উইল নট গো, তারা যাবে না। তাহলে এখানে কি উইলের পরে কি নট এর অবস্থান বা নট বসতেছে, অক্সিলারি ভার্বের পরেই সবসময় কি নট বসবে যখন নেগেটিভ সেন্টেন্স হবে। তো এই ছিল আজকের ভিডিও, আর কিছু প্র্যাকটিস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যেগুলো কমন মিস্টেক্স থাকে সেগুলো দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিবে। তো ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে বা কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং নেক্সট ভিডিওতে আমরা ট্রাই করবো সেই প্রবলেমগুলো সলভ করার, এবং প্রত্যেকটি গ্রামার টপিক নিয়ে আলাদা আলাদাভাবে কি ভিডিওগুলো পাবলিশ করা হবে। ধন্যবাদ।